প্রত্যেক মানুষ ইউনিক এবং তাদের একটা নিজস্ব একটা স্টোরি থাকে। এই স্টোরিগুলি থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু করার মোটিভেশন পাই এবং এ থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি। তো আমরা যারা প্রবাসী আছি এরকম হাজারো প্রবাসী আছে যাদের এমন ইন্টারেস্টিং স্টোরি আছে যে স্টোরিগুলি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা প্রবাস জীবনে নিজেকে সাকসেসফুল একজন প্রবাসী হিসাবে গড়ে তুলতে পারি। আজকে আমাদের সামনে এমন একজন ভাই আছেন যার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। তিনি নন আদার দেন আমাদের বদিউজ্জামান ভাই। তো বদিউজ্জামান ভাই থেকে ওনার পরিচয়ের বিস্তারিত ডিটেলস জানবো এবং আজকে ওনার অ্যামেজিং স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম হলো বদিউজ্জামান। আর দেশের বাড়ি হলো চাঁদপুর জেলার চাঁদপুর সদরেই বাবুরহাট মহিষাদী গ্রামে অবস্থিত। পরে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আহ, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার চাচাতো ভাই সিঙ্গাপুরে আসছিল। উম, আমার চাচা আমাকে বলতো, আমাকে আবার সবাই দেশে বধু বধু বইলা ডাকে। তো আমার চাচা বলতো, এই বধু তুই কিসের আইএবিএম এর লোয়া পাস করবি বাংলাদেশে? তুই এই যে তোর ভাইয়ের মতো, তোর স্বাস্থ্য ভাইয়ের মতো ডাকাতে যায় ওখানে লোয়া ফাঁস করায়, ওটা খুব সহজে লোয়া ফাঁস। বলছে এই লোয়া ফাঁস কর, লোয়া ফাঁস করলে তুই সিঙ্গাপুরে গেলে তুই 1 লাখ টাকা বেতন পাবি। আমগো হিগো 1 লাখ টাকা পায় তোর স্বাস্থ্য ভাই। তো পরে আমার আমার আব্বা আবার রাজি ছিল না বিদেশ পাঠাইতে। তো কিন্তু আমার চাচা আমাকে অনেক ইয়ে করছে, বলে যে দেখ, তোর আব্বার চাকরি, সরকারি চাকরি শেষ, এখন তুই এখন পেনশনের টাকা আছে, চইলা যা এই টাকা দিয়া। তো পরে ঠিকই আমার চাচা কি করলো, বললো যে তুই এই পড়ালেখা লোয়া ফাঁস করার দরকার নাই, তুই ঢাকাতে যায়া অরিজিনাল লোয়া ফাঁস কর। তো ঠিকই পরে আমি ঢাকাতে গেলাম, যাওয়ার পরে এই যে রড বেন্ডারের কাজ শুরু করলাম। ওয়াও। কাজ শুরু করার পরে আর কি ওখান থেকে আমি প্রথম চান্সে মনে হয় আমি ফেল করছিলাম, খেয়াল নাই সঠিক। তো দ্বিতীয় চান্সে আমি পাস করছি। তো পাস করার পরে আর কি আমি সিঙ্গাপুরে চলে আসলাম। লোয়া পাস বলতে কি বোঝাচ্ছিলেন লোয়াফাস, ওনারা? লোয়াফাস হলো যে ওই যে আমি ঢাকা শহরে যাই যেটা বুঝলো, ওই যে রড দিয়ে বান তা- দেয় যে। তার মানে এটা একটা ক্রিটিসাইজ করে বলছে জি জি এরকম? জি, হ্যাঁ, ক্রিটিসাইজ, মানে লোয়াফাস, আহ, যে আইএ বিএমএ তারপর লোয়াফাস করে হ্যাঁ এরকম আর হ্যাঁ কি, জি। অ্যাডভোকেট ওইরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তা আমার চাচা বুঝাইতেছে ওটা করে কোনো লাভ নাই বাংলাদেশে, তুই এই লোয়াফাস করে সিঙ্গাপুরে যা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো পরে আসলাম আর কি। তো পরে তারপরে তো ট্রেনিং সেন্টারে ভর্তি ট্রেনিং হয়েছেন? সেন্টারে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ট্রেনিং সেন্টারে তো অনেক কষ্ট, যদিও বাংলাদেশের ভিতরে ট্রেনিং সেন্টারটা, কিন্তু এখানে সমস্ত কার্যক্রম চলে সিঙ্গাপুর স্টাইলে, খাওয়া মানে দাওয়া। কয় সালে এটা? এটা হলো যে 2001 সালে, 2001 সালে। 1 সালে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়া নিয়ম কানুন সবকিছু সিঙ্গাপুর স্টাইলে, কাজকর্ম সব। তো ওখানে ওখান থেকে আমার মনে হয় আমি 6 মাস ছিলাম। 6 মাসে আমি পাশ করে ওখান থেকে বের হওয়া, আসার পরে আর কি, পরে আমার সিঙ্গাপুরে ভিসা হইলো। ভিসা হওয়ার পরে সিঙ্গাপুরে চলে আসলাম। তখন ভিসা কি ট্রেনিং সেন্টার থেকে হয়েছিল জি, নাকি? হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকেই, ট্রেনিং সেন্টার থেকে হয়েছিল। তখন তৎকালীন কেমন টাকা লাগছিল তখন আপনার কাছে? তৎকালীন টাকা লাগছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা জি, ট্রেনিং সহ? হ্যাঁ, ট্রেনিং সহ 1,50,000। ও, ভেরি জি, গ্রেট। আচ্ছা, যখন তো ট্রেনিং পাস করলেন, পাস করে পরে সিঙ্গাপুরে আপনি যখন প্রথম আসলেন, আগে কি সিঙ্গাপুর সম্পর্কে আপনার কোনো ধারণা তো ছিল? না, সিঙ্গাপুর সম্পর্কে তো আমার ধারণা ছিল না। তো আমি ফ্লাইটে সিঙ্গাপুরে আসছি, আসার পরে আমি রাত্রে ফ্লাইটে আসছি, তো দিনে আসছি। আর আমার কাছে মনে হয় না যে আমি বাংলাদেশে না সিঙ্গাপুরে, আমি বুঝতেছি না। রাত্রে ফ্লাইটে আসছি। তো আচ্ছা। পরে আমাকে নিয়ে ইয়েতে রাখছিল, ওই যে বিসিএ একাডেমির অপোজিটে এসবিএস ডেলগ্রো সেন্টার, ট্যাক্সি বাসের ওখানে একটা ইয়ে আছে, টেকনিশিয়ান একটা কি যেন। তো ওকে। ওখানে ওই বিল্ডিংটা তখন বানাইতেছে। সো ওখানে সকালবেলা বাইর হয়ে দেখি যে কি বিল্ডিং, কি ঢাকা শহর বনানীতে আসিলাম নাকি আমার খেয়াল নাই। তো পরে কি করলো, ওখানে নেওয়ার পরে মেডিকেল চেক আপ করে আনার পরে আমরা টোটাল 8 জন আসছি এক ফ্লাইটে। তো আসার পরে 8 জনের মধ্যে 4 জন ছিল খুব মোটা সোডা ওসা, মানে খুব স্বাস্থ্য মাস্ত। আমরা 4 জন আছিলাম মেয়েরা, তখন তো আমার চুল দাড়ি কিছুই উঠে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যে 4 জন মেরাসেরা আছিলাম, এই 4 জনের কি করলো, মেইন কন্ট্রাক্টরে মোটা সোটা যেগুলো সেগুলো রাখছে, আর আমরা ছোটো খাটো যেগুলো আছিলাম 4 জন, আমগরে প্লাস্টার কোম্পানিতে চাপিয়ে দিয়ে দিল, এই আচ্ছা যে আচ্ছা। প্লাস্টার করে। তো চাপে দেওয়ার পরে ও এখন তো প্লাস্টার কোম্পানি ইজি। আগে স্যান, কংক্রিট স্যান, প্লাস্টার স্যান আলাদা আসতো।
এরপর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এগুলা আমগো দেশের মতো কোদাল দিয়ে কোবিয়া কোবিয়া মিক্সিং করতে হইতো, তারপরে ও প্লাস্টার করতে হইতো। আচ্ছা তো আচ্ছা দেখা যায় আচ্ছা। বড় বড় ট্রাকে করে বালু আইনা ফালাইতো, তারপর সিমেন্ট ব্যাগ 50 কেজিওয়ালা ব্যাগগুলা মিক্স করতাম। এখন তো এগুলি নাই। না এখন এখন তো হইলো সব হুম, রেডি মিক্স। আচ্ছা তো আচ্ছা। তখন আবার মালয়েশিয়ানরা বেশিরভাগ প্লাস্টার করতো। তো মালয়েশিয়ানরা এরকম ওসা বেঞ্চের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টার করতো এইভাবে। তো আমরা বাকেট কবিয়া টুবিয়া বাকেট ফুরিয়া দিতাম, টেবিল ফুট দিতাম, এরা কি করতো এভাবে দুই খেসা লই ফাও দিয়া ফুট করে ফালিয়ে দিত। হ্যাঁ, এভাবে দিতাম, 2 এর মধ্যে হ্যাঁ, প্লাস্টার করে ফাও ফায়ার। দিয়া ফালিয়ে দিত। আচ্ছা তো আচ্ছা। মনে করেন না অনেক কষ্ট হইতো তখন। আচ্ছা। মানে মাঝে মাঝে দেখা যায় যে বাকেট আইসা গায়ের মধ্যে পড়তো। হ্যাঁ, তো পরে আর যে বাকেট 2 হাতে ক্যারি করতে করতে এইগুলা সকালবেলা ঘুমের থেকে উঠলে লাগে যেন এইভাবে ঠেলা দিয়া জয়েন দিতাম, ও জয়েন দিতাম। হ্যাঁ, এত পরিশ্রম অনেক হইতো। কষ্ট। হ্যাঁ, তখন তো ইংলিশ পুরা বুঝতাম না। তো ইংলিশ কেমন বুঝতেন তখন? ইংলিশ তখন অত বুঝতাম না, এই বাঙ্গাসুরা ইংলিশ। পরে মেইন কোনের একটা ইন্ডিয়া ফোরম্যান আসিল। তো হ্যাঁ। পরে বাঙ্গাসুরা ইংলিশে কইতাম, ভাইয়া আই আই কেন আই here working very difficult. My friend, I see every time Steam by same project because 4% they follow main con, so they do nothing. Just take হুম, one sapu, work here, work there, talking, you know. হুম, এরকম তো পরে বাঙ্গাসুরা ইংলিশ কইতাম, পরে ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়ান সুপার হ্যাঁ কইতো, ভাইয়া ওয়েট uh, another 2 month 3 month like this. So এইভাবে করার পরে আচ্ছা কইতাম যে ওকে ওকে ভাইয়া। তো করার পরে মনে হয় 6 মাস পরে আমাদেরকে মেইন কোণে নিয়ে আসছে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মেইন কোণে নিয়ে আসার পরে আর কি মনে করেন আল্লাহ আল্লাহ করে আমার ভাগ্যটা খোলা শুরু করছে। ওকে, তো মেইন করে আসার পরে কি হইলো? মেইন কোণে আসার পরে ওই বিল্ডিং এর কাজ শেষ, তখন রঙের কাজ। তো তখন ওই বিল্ডিং এর ভিতরে যে সিঁড়ির রুমটা আছে না, 1 তলার থেকে 5 তলা পর্যন্ত, এই সিঁড়ির রুমটা রং করতে দিছে। ও আচ্ছা তো আচ্ছা। সিঁড়ির রুমটা রং করছি, রং করে পরে এরপরে রঙের কি আগে অভিজ্ঞতা ছিল? না অভিজ্ঞতা ছিল না, শুধু সাদা রং ইয়ে দিয়ে দিছি আর কি, রোলার দিয়ে। রোলার দিয়ে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেওয়ার পরে এরপর ওই প্রজেক্ট শেষ। তো এই প্রজেক্টে কতদিন ছিলেন? ওই প্রজেক্টে ছিলাম প্রায় 1 বছর ছিলাম। আচ্ছা আচ্ছা। 1 বছর, ওটাই আমার প্রথম ফার্স্ট বিসি এর অপোজিট এই প্রজেক্ট। ওকে। তো প্রজেক্ট এটা শেষ করার পরে আমাদেরকে দিল বুনলে। বুনলে যে এমআরটিটা আছে না, এখন তো এক্সটেনশন করছে, আগে বুনলে এমআরটির এখানে লাস্ট মাথায় এই এমআরটির নিচে আমাদের কন্টেনার ছিল। ও, এই বললে এমআরটির নিচে। জি, এমআরটির আচ্ছা। সামনে যত ব্লকগুলো আছে এইচডিবি ব্লক, এগুলো আমরা রেনোভেশন করছি। এই যে একতলায় ফ্লোর লেভেলে এপ্রন ড্রেন, তারপরে ফুটপাথ, ফাডা সিরা কাদা এগুলা। তো তখন ওখানে ম্যাক্সিমামই ছিল আপনার চায়না ওয়ার্কার। আমি বাংলা একজন ছিলাম, আরো 2 জন বাঙালি ছিল। তো পরে আমারে কি করছে, আমি তখন ছোটখাটো একটা স্টোর ছিল, স্টোরের দায়িত্ব ছিলাম। আমি খালি চা কফি আনতাম, ফোরম্যান একজন আছিল চাইনিজ, হেলদি চা কফি আর খানা আনতাম। আর চায়নারা কই কাজ করে টরে এগুলা দেখাশোনা করতাম। এখান থেকে আমার ভাগ্য খোলা শুরু করে আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। তখন বলকের নিচে কাজ করতাম, ইয়া করতাম। আর তখন বলকের থেকে যে আন্টিরা ছিল না, বলকের মধ্যে আন্টিরা, বুড়া বুড়া আন্টিরা, হ্যাঁ। ইয়া আমার আইনা ইয়া বড় বড় আপেল কমলা অরেঞ্জ কলা টলা যা আছে সবকিছু আইনা দিত আমারে। আহ, তো তখন দেখা যায় যে উম, যেই বলকের নিচে যেতাম খালি আইনা দিত খাইতে খাইতে, আমি তখন ভাত খাইতাম না, আমার মানে চেহারা টেরা ফুলা ফুরা মানে আপেলের মতো টকটক হয়ে গেছে। জি। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ, পরে আমি অনেক কি great। করতাম, এই কিছু ফল টল ওই তোয়াজের থেকে তো মানুষ ওই দিক থেকে আসে হুম। বুনলে এদিক দিয়ে। তো পরে আমি আমার রুমের বাইরে খাড়িয়া থেকে কেউ আসতো, পরে আমি 2 4টা করে দিয়ে দিতাম মানুষের, কারণ আমি তো খাই শেষ করতে পারি না। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ওখানে মাশাআল্লাহ। প্রায় কাজ করতেছি মনে হয় 1 বছর। করার পরে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। হুম। মানে কোম্পানি থেকে পরে আমি চলে গেছি, দেশে চলে যাওয়ার পরে পরে আসলাম বড় একটা মেন কোণে আসছি। তো আসার পরে আমি আবার দেশে যখন গেছিলাম তখন ছুটিতে, তখন ওই দুই এই কোম্পানি থেকে চাকরি শেষ করে ওই কোম্পানিতে গেছি। তো দেশে যে আমি কি করছি, আমি সময়টা নষ্ট করি না, আমি কম্পিউটার শিখছিলাম। হুম। কি কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিভাবে আচ্ছা। কম্পিউটার চালাই ইয়ে করে। তো এগুলা শিখার পরে এটা আমি কোথায় যখন শিখছেন? আমাদের চাঁদপুরেই আমার এক পরিচিত এক বড় ভাইয়ের দোকানে আর কি।
আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা। চাঁদপুর শহরেই। ওকে। তো ওখানে কম্পিউটার মোটামুটি শিখছি, শিখার পরে যখন আবার সিঙ্গাপুরে আসলাম তখন আমি আসার পরে আমার ইয়া করছে স্কাফুল ইরেক্টর হিসাবে পরীক্ষা দেওয়া হয়েছে কোম্পানি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো দেওয়ার পরে আমি আমি আবার খুব কাজ করতে পারতাম, আমি কাজে কোনো অলসতা আমার নাই, আমি কোনো 2 নম্বরই চুরি কোনো কিছু করতাম না ও, কাজে। আচ্ছা আচ্ছা তো আমি স্কাফুল ইরেক্টর যখন ছিলাম আমি একাই স্কাফোল্ডিং একবারে 5-6 তলা পর্যন্ত আমি নিজে একাই লাগিয়ে ফেলতাম, একাই খুললা ফেলতাম, কান্দের মধ্যে লইয়া উঠতে যেতাম স্কাফোল্ডিং। আবার ওয়াও। খোলার সময় একবারে এইভাবে ইয়া করে নিচে আমি যেভাবে ফালাইতাম 4 তলা 5 তলার উপর থেকে ঠিক স্কাফোল্ডিংটা ওইভাবে নিচের মধ্যে বসে থাকতো। ওয়াও। হ্যাঁ, তো আমি খুললা নিচে ফালাইতাম, খুললা একা একা। ও তো তখন অ্যাসিস্ট্যান্ট ছিল না আপনার? অ্যাসিস্ট্যান্ট ছিল, হুম। কিন্তু মানে আমি সেফ মতো আমি কাজ করতে পারতেছি, ও নো আচ্ছা প্রবলেম। আচ্ছা। তখন কি এই টিম ছিল, স্কাবল সুপারভাইজারের টিম ছিল না নাকি? স্কাফোল্ড সুপারভাইজার টিম, হ্যাঁ ছিল, ছিল থাকলো, মানে ও ছোট বিল্ডিং তো ওইটা হয়েছিল বুকি টিম। ও ছোট হ্যাঁ, একটা বিল্ডিং। চার্চ আর কি। চার্চ হল যে কিসের চার্চ, এটা অ্যাকচুয়ালি চার্চ না, এটা হলো যে মানুষ মরে গেলে যে মানুষের যে কলজাটা না কি জানি ফুরাত দিয়া বক্সের মধ্যে রাখে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওকে। বক্স গুলা ওই ওটার ওই যে মধ্যে। ইয়া হ্যাঁ, করে। ওটা বানাইছে আর কি, ওই বিল্ডিংটা ছোট 4 তলা বিল্ডিং। তো পরে আমি খুব ভালো কাজ করতাম, সুপারভাইজার ম্যানেজার সবাই জানতো। তো পরে আমি কি করছি, একটা ডেস্কটপ কম্পিউটার কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো কয় সালে এটা এটা হলো আনুমানিক? যে 2004, 4-এর মতো মনে হয়, 2004-এ। হ্যাঁ, তো আমি একটা ডেস্কটপ কম্পিউটার কিনছি যে পিসি দিয়ে অনেক বড় হুম হুম, টিভির মতো জি আমগো জি। দেশের। তখনকার সময় মনে হয় 100 না কত ডলার দিয়ে কিনছিলাম হ্যাঁ। একজন সিঙ্গাপুরিয়ান থেকে। তো কিনার পরে আমি তো তখন থাকতাম কন্টেনারে হুম সাইডে। হুম। তো আমার কন্টেনার রাখছি একদিন, পিএম প্রজেক্ট ম্যানেজার হ্যাঁ সাইডে ইন্সপেকশনে গেছে, পরে দেখছে একটা কম্পিউটার কার রুমে যেন। হুম। পরে আইসা অফিস আইসা বলি ওখানে কে কে কম্পিউটার, এটা এটা সালা কার কম্পিউটার? পরে আমাদের এক সুপারভাইজার বললো যে জামানের। তো পরে পিএম বললো যে ঠিক আছে জামানরে বলিস কালকে অফিসে আসতে। তো পরে আচ্ছা আমি আচ্ছা। অফিসে গেছি, যাওয়ার পরে আমারে কয় যে পিএমএ বল তুই কিছু টাইপ কর কম্পিউটারে। হ্যাঁ। তো পরে আমি টাইপ করছি, কি যেন টাইপ করছি আমার পুরো খেয়াল নাই। তো টাইপ হুম। করার পরে আমি প্রিন্ট করবো, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে আমাদের সময় যখন আমরা ট্রেনিং করছি তখন আমাদেরকে কখনো প্রিন্ট করতে দেয় নাই, কারণ জি। তখন একটা প্রিন্ট পেপারের অনেক দাম, কালির অনেক দাম। তো ওকে। পরে কখনো প্রিন্ট করি না কিভাবে, পরে তো আমার ঘামে পুরা শরীর মানে ইয়ারকনের ভিতরে আমার ঘামে পুরা শরীর ভিজে গেছে। ও তো পরে আমি টাইপ করার পরে পরে ইয়া করতে 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 দেখি যে প্রিন্টারের মতো একটা সিম্বল দেখা যায়। পরে আমি আল্লাহ আল্লাহ করে এটার মধ্যে টিপ দিছি, আর দেখি যে কিরে ইয়া ফটোস্টেট মেশিনে শো শো আওয়াজ দিতেছে। পরে দেখি যে এদিক দিয়ে পেপার বাড়ি আয়া পড়ছে। ওয়াও ওয়াও। তো পরে পেপার বাড়ি আয়া পড়ছে, আমি তো আর এটা বুঝি না। পরে পিএমএ পেপারটা নিছে, নিয়ে যখন দেখে যে পেপার আমি টাইপ করছি বাড়ি আয়া পড়ছে, পিএমএ বলে যে ওকে ইউ পাস, ভেরি গুড। হ্যাঁ। তারপরে আমার বলতেছে টুমোরো ইউ চেঞ্জ ইউর ড্রেস, ওকে ওয়ার নাইস নাইস ড্রেস, ফ্রম টুমোরো স্টার্ট ইউ কাম অফিস। আমি বললাম যে ওকে স্যার। ওয়াও ভেরি জি। গুড। তাহলে এই যে একটা কম্পিউটার হুম। এর কাজ শেখার কারণে আপনাকে আসলে বসে অনেক জি। রেসপেক্ট দেওয়া অফিসে সুযোগ হ্যাঁ, দিছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে আসার পরে পরের দিন আসলাম, আসার পর প্রথমে আমার যেই কাজটা শিখাইলো আহ, যে ড্রয়িং, এ A1 সাইজ বা A0 সাইজ ড্রয়িং বাজ করারও একটা সিস্টেম আছে কিন্তু। জি জি। আপনি খালি এনিহাও খালি সাইড কোণে ইয়ে করলে ড্রয়িংটা কিভাবে ফোল্ড করতে হয় প্রপার ওয়ে। হ্যাঁ। তো ড্রয়িং ফোল্ডিং করা শিখাইছে, কারণ তখনকার সময় আপনি এত অনলাইন সিস্টেম ছিল না, জি। এত স্ক্যান করে বড় বড় ড্রয়িংও স্ক্যান করা যাইতো না, এরকম ছিল না। হুম। তো ড্রয়িং ফোল্ড করে এগুলা কি করতে হইতো, মনে করেন একটা প্রজেক্টের একটা কনসালটেন্ট আর কি, একটা আর্কিটেক্ট, একটা এমএনই আর্কিটেক্ট, একটা স্ট্রাকচার আর্কিটেক্ট, একটা কিউএস, 4 ধরনের থাকে। তো এই 4টা অফিসে পাঠাইতে হইতো। তারপর আরেকটা মেইন কপি যায় আমাদের হেড অফিসে। তো 5টা সেট বানাইতে হইতো, এগুলো সবকিছু ফোল্ডিং করে এই বাসে করে এমআরটিতে করে এগুলো আমি নিয়ে দিয়ে ডিস্ট্রিবিউশন করতাম, অফিস বয়ের মতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমার কি শিখাইলো ফ্যাক্স, ফ্যাক্স। তারপর ফ্যাক্স রেজিস্ট্রেশন,
ইনকামিং অ্যান্ড আউটগোয়িং এগুলো আমাকে শিখাইলো যে কোনো ফ্যাক্স তখন তো, এখন তো আর ফ্যাক্স নাই, তখন হুম তো সবাই ফ্যাক্সে পাঠাইতো যে কোনো ডকুমেন্ট। হুম তো ডকুমেন্টের রেফারেন্স নাম্বারটা কিভাবে লিখতে হইতো, ইনকামিং এটা ডিসক্রিপশন দিয়া ইনকামিং কোন কোন ডকুমেন্টগুলো আসছে এবং আমরা কোনগুলা পাঠাইছি, আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা। তারপরে আপনার ব্যাকচার্জ ফর্ম, হ্যাঁ ব্যাকচার্জ ফর্ম কিভাবে ফিল আপ করতে হইতো বিভিন্ন কোম্পানির ব্যাকচার্জ, তো এই সমস্ত টুকটাক পেপার ওয়ার্কের কাজ শিখাইলো। তারপরে আমার বিভিন্ন অফিস প্লাস আমাদের হেড অফিসে তো আগে এই যে বিভিন্ন ডিউ ডিউ তখন তার হয়তো ডিসপ্যাচ আছে, তখন আমরা এগুলা করতাম ডিউ আর কি মানে আমি। ডেলিভারি অর্ডার। জি, আচ্ছা এই আচ্ছা ফর্মগুলা এগুলা ফটোস্টেট করে এক কপি সাইট অফিসে রাখতাম, অরিজিনাল কপি হেড অফিসে দিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা তো তখন তো মনে হয় না আমি যাইতাম আমার ফ্রি টাইম হাসি খুশি চারিদিক ঘুরে ঘুরে পরে আসতাম। তো হ্যাঁ আসার পরে দেখা যায় তখন তো অফিস বয় না, তো তা আমি সারাদিন বাইরে বিভিন্ন জায়গায় যাইতাম, মাঝে যাই আসার পরে দেখতাম যে টেবিলের উপর অনেক পেপার ওয়ার্ক, তো এগুলো আবার সর্ট আউট করতে হইতো। হুম ফাইলিং, আপনার আইএসও সিস্টেমে ফাইলিং ম্যানেজমেন্টে ওকে পিএম বা অমুক তমুক সব ডকুমেন্ট তো দেখা দেখা কোনটা কোন ফাইলে কিভাবে অ্যারেঞ্জ করতে হইতো, তো এইগুলা অ্যারেঞ্জ করতাম। তো এই ছিল আমার অ্যাডমিন আর কি। ও ও, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে আপনার লাইফ এরপরে ওকে কিভাবে প্রগ্রেস ওকে। করলেন? তারপরে অ্যাডমিন থাকার পরে আমাদের একটা প্রজেক্ট ম্যানেজার ছিল, এটা অন তখন আমি কাজ করি ইয়াতে ডোবিকোট, অপোজিট প্রেসিডেন্ট হাউস, হুম ইস্তানা পার্কের অপোজিটে আচ্ছা 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 ডোবিকোট। সো ওখানে আমাদের প্রজেক্ট ম্যানেজার ছিল, উনি বলতো যে জামান তো অনেক দিন ধরে অ্যাডমিনে কাজ করো, অনেক দিন বলতে আমি 2 বছর হয়ে গেছে তখন অ্যাডমিনে। থাকবে এরপরে কি করলেন? তারপরে আমার ওই ম্যানেজার একটু সুযোগ দিল, কি সুযোগ দিল, যে আমি যখন অ্যাডমিন থাকতাম তখন আমি 5টার পরে আমার বলতো যে তুই সাইডে যায়া একটু দেখাশোনা করিস, স্কাফুল সেফটি, স্কাফুল সেফটি এগুলা। তো পরে আমি ঠিকই প্রত্যেকদিন 5টার পরে আমি সাইডে হেলমেট নিয়ে ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে পরে আমার কি করলো, আহ, ওই ম্যানেজার বললো যে তুই সেফটি সুপারভাইজার পরীক্ষা দে, বিসিএসএস সেফটি সুপারভাইজার পরীক্ষা দেওয়ার পরে পরে আমি এটা পাস করছি সেফটি সুপারভাইজার। পরে আহ, 1 মাস পরেই আবার স্কাফুল সুপারভাইজার, স্কাফুল ইরেক্টর তো আগেই দিয়ে ফেলছি, তো স্কাফুল সুপারভাইজার দিলাম SC2 থেকে, স্কেল একাডেমি থেকে। তো স্কাফুল সুপারভাইজারও পাস করছি। হুম তো পাস করার পরে কি করলো আমারে ওই ম্যানেজার আমারে এখন বললো যে ঠিক আছে তুই করে এখন প্রজেক্ট যাতে অনেক বড়, তুই স্কাফুল সুপারভাইজার হিসাবে কাজ কর। পরে আমারে স্কাফুল সুপারভাইজার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিল, দেওয়ার পরে আমি স্কাফুল সুপারভাইজার কাজ করতেছি আর কি। তো আচ্ছা আচ্ছা হ্যাঁ, তখন স্কাফুল সুপারভাইজার হিসাবে কাজ করার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে আরেকটু আপগ্রেডিং কিভাবে করা যায়। তো হুম পরে আমি বিসি একাডেমিতে তখন সেফটি কোঅর্ডিনেটর ছিল 1 মাসের কোর্স, পার্ট টাইম। সো এক আচ্ছা মাসের আচ্ছা কোর্স তখন মনে হয় হয়তো 390 বা 400 এরকম টাকা লাগতো। তো তখন তো আমার বেতন ছিল অল্প, তখন বেতন ছিল মনে হয় 800 900 এরকম, 825 বা 900। সিঙ্গাপুর ডলার। হ্যাঁ জি। তো তখন তো 1800 সিঙ্গাপুর দেখা ডলার। যেত যে বাড়িতে টাকা ফাটিয়ে তেমন কোনো টাকা থাকতো না। তো পরে আমি ম্যানেজারের বললাম যে দেখ আমার তো এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো পরে ম্যানেজারে কোম্পানির বলছে, কোম্পানি মনে হয় রাজি হয় না, পরে ম্যানেজার আমার আইসা বুঝাইলো কি যে দেখ তুই যদি এখন 390 টাকা দিয়ে এই পরীক্ষাটা দেস, তুই পাস করলে তোরে যদি আহ, আবার কন্টিনজেন্সি হিসাবে করে তখন তোর স্যালারি কাভারেজ দেখা যাবে, তোর 1 মাসের স্যালারিতে তোর কোর্সের ফি আইসা পড়বো, আচ্ছা কাভারেজ হয়ে যাবো। তো আচ্ছা পরে আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তো পরে নিজের বেতনের থেকে টাকা দিয়ে ভর্তি হইলাম। তো ঠিকই আল্লাহর রহমতে পাশ করে ফেলছি। কি পরীক্ষা মাস দিলাম না দিলাম মাসের শেষ দেখছি রেজাল্ট আসছে আমি পাস। ও জি। অসাম তো পাস করার পরে ঠিকই আমার কি করলো সেফটি কোঅর্ডিনেটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিল। এটা কয় সালে মানে? সেফটি কোঅর্ডিনেটর এটা মনে হয় 2007। ওয়াও জি, 2007-এ সেফটি কোঅর্ডিনেটর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে তখন আমি সেফটি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেছি। তো পরে আমার মাথায় আসলো, দেখলাম যে অনেকেই অফিসার করতেছে, তো আমি অফিসার, সেফটি অফিসার হিসেবে আমি কাজ করতে চাই। তো তখন তো আমার বাংলাদেশে অত পড়ালেখা ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার ইংলিশে অত ভালো না। হুম তো তখন আমি কি করলাম, আমার
তখন তো আমার গাইডেন্স দেওয়ার মতো তো কেউ ছিল না, আমার হাতের লেখাও তেমন ভালো ছিল না। তো হুম তা আমি প্রথম কি করলাম, আমার হাতের লেখাগুলো ভালো করলাম, কারণ চিন্তা করলাম আমি এখন কোঅর্ডিনেটর, আমার হাতের লেখা যদি ক্লাস 5-6 এর পোলাপাইনের মতো হয় তাহলে হুম তো হয় না ইংলিশ হাতের লেখা। আচ্ছা তো আমি সব সময় রাত্রে সন্ধ্যাবেলা আমি কি করতাম, এই অফিসে মিটিং রুমে বসে বসে বা আমার টেবিলে বসে বসে হাতের লেখা প্র্যাকটিস করতাম। আচ্ছা 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 প্র্যাকটিস মানে সুন্দর হওয়ার জন্য, যাতে মানুষ দেখলে বলে যে না কোঅর্ডিনেটর হাতের লেখা সুন্দর। লেখা সুন্দর করার পাশাপাশি আমি কি করলাম, এই যে আহ, মানে এখন ইংলিশটাকে কিভাবে আপগ্রেডিং করা যায়। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো পরে আমি বিভিন্ন জনের জিজ্ঞাসা করার পরে মানে তখন তো বাঙালি অত গাইড দেওয়ার মতো ছিল না, পরে আমার একজন প্রজেক্ট ম্যানেজার ছিল ইন্ডিয়ান। তো আমি হ্যাঁ বললাম, পরে হ্যাঁ বললো যে তুমি ইয়া করো, ক্লাস প্রাইমারি 6-7 এর ইংলিশ আর ম্যাথ প্র্যাকটিস করো। ওকে তো ঠিক আমি পপুলার বুক শপে যাই, আমি একটা প্রাইমারি 6-7 না 7-এর বই কিনে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। এনে লোকাল জি, লোকাল বই হ্যাঁ। আচ্ছা 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 তার পাশাপাশি আমি ইন্টারনেটে গাইডটা দেখলাম যে সেফটি অফিসার ভর্তি হইতে হলে কি কি লাগে। তখন সেখানে একটা রিকোয়ারমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হুম সার্টিফিকেট থাকতে হবে। তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট পরে আমি কি করলাম, আমার বাংলাদেশের যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তো ওটা ওই সার্টিফিকেট জমা দেওয়া পরে আমি অ্যাপ্লিকেশন করছি, আমার তো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছি। সরি, অ্যাপ্লিকেশন জমা দিছি, অ্যাপ্লিকেশন গ্রান্টেড করে না, কারণ তারা নাকি আমাদের বাংলাদেশের এই সার্টিফিকেট রেকগনাইজ করে না সিঙ্গাপুরে আচ্ছা তখন। আচ্ছা আচ্ছা এখন জানি না। তো হুম পরে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কি করলাম, আমি কাপলান হায়ার এডুকেশন একটা ইনস্টিটিউট আছে সিঙ্গাপুরে, ওখান থেকে আমি ডিপ্লোমা ইন আইটি ইনফরমেশন টেকনোলজির উপরে আমি ডিপ্লোমা করলাম 1 বছর। আমার খরচ গেছে প্রায় 5000 প্লাস। আচ্ছা 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 তো ওটা করার পরে পরে আমি এই সার্টিফিকেটটা নিয়ে আমি ইয়াতে গেলাম, বিসি একাডেমিতে গেছি, তারাও আমার এই সার্টিফিকেট রেকগনাইজ করে না। আমি সিঙ্গাপুর পলিতে গেছি, রেকগনাইজ করে না। ইভেন নিংআন পলিতেও গেছি, রেকগনাইজ করে না। ওকে বলতেছে এটা যদিও সিঙ্গাপুরের মধ্যে ইনস্টিটিউশন, হ্যাঁ কিন্তু দিস ইজ নট লোকাল ইনস্টিটিউট, তারা আমাকে এইভাবে রিপ্লাই দিছে আর কি। হ্যাঁ তো পরে আমি তো খুব আপসেট হয়ে গেলাম, কিরে এত কষ্ট করে 1 বছর কষ্ট করে 5,500-6,000 টাকা প্লাস আমার টাইম সবকিছু লস করে আমি এটা করলাম ইঞ্জিনিয়ারিং, এটাও তো একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট। তো পরে হইলো না, তো পরে কি করলাম, ডব্লিউপিএলএন এর দিকে যোগ দিলাম। ও ডব্লিউপিএলএন হ্যাঁ, ওকে জি। সো পরে ডব্লিউপিএলএন প্রথমবার দিলাম, প্রথমেও মার্ক ভালো হয় নাই, মনে হয় 4-5 এরকম আসছে, রিডিং আচ্ছা আচ্ছা লিসেনিং আচ্ছা স্পিকিং নিউমেরিসি। তো ও আচ্ছা 5-এর আচ্ছা উপরে উঠে নাই কোনোটার মধ্যে। তো আমাদের সময় আবার ডব্লিউপিএলএন একবার দিলে তখন 6 মান্থের জন্য তারা লক করে দিত হ্যাঁ সিস্টেম, আর দেয়া যাবে না আর দেওয়া যাবে না, জি একবার দিলে আবার 6 মাস পরে দিতে পারবেন। জি এখন তো ডব্লিউপিএলএন যখন ইচ্ছা তখন দেওয়া যায়, যতবার জি ইচ্ছা। তো পরে আমি ডব্লিউপিএলএন দিলাম, দেওয়ার পরে আহ, আহ, আমি সেম টাইমে আমি কি করলাম, ইয়াতে নিংআন পলিতে আমি এন্ট্রান্স টেস্ট দিছিলাম ভর্তি হওয়ার জন্য হুম সেফটি অফিসার। কারণ নিংআন পলিতে সিস্টেম হলে যে আপনার আগে এন্ট্রান্স টেস্ট দিতে হবে, ওকে এন্ট্রান্স টেস্টে টিকলে তারা আপনাকে ইমেল পাঠাবে আপনার কি কি ডকুমেন্ট কি কি লাগবে। তো আমি এন্ট্রান্স টেস্ট দিছি, পরে পাস করছি, পাস করার পরে বললো যে এখন তুমি সেফটি অফিসারে ভর্তি হতে পারবা না, তুমি আহ, কি আরেকটা কি যেন সায়েন্স অ্যান্ড ম্যাথস এই টপিকের উপরে তুমি ভর্তি হতে পারবা, এই শুধু এই টপিকটা। হুম তো এই টপিক ভর্তি হওয়ার পরে আমি সায়েন্স অ্যান্ড ম্যাথস এই টপিকটা শেষ করলাম, পাস করলাম। পাস করার পরে আমি ভাবছি যে এখন তারা আমাকে অ্যালাউ করবে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ না তারপরে আমারে অ্যালাউ করে না, নিংআন পলি বলতেছে ডব্লিউপিএলএন লেভেল 6 লাগবেই। ওইটার সাথেও জি, লেভেল 6 হ্যাঁ। লাগবে তো আমার আবার ছোটকাল থেকে আমার একটা অভ্যাস কি, আমি মানে খুব ভালো কোথাও কিছু করতে চাই, হ্যাঁ ওই নর্মাল ইনস্টিটিউশন না। হ্যাঁ তো আমার টার্গেট ছিল হয় সিঙ্গাপুর পলি বা নিংআন পলি। তো নিংআন হ্যাঁ পলি আমার, হ্যাঁ কারণ নিংআন পলি সবাই বলছে যে এটা নাকি খুব কঠিন। তা আমার একটা ইচ্ছা ছিল কি, সবাই বলে যে অনেকে তো পাস করে, অনেকে বলে কঠিন, তো যারা পাস করে তারা তো ঠিকই ওখানে ভর্তি হয়ে পাস করতেছে। তো
তো আমার মানে চ্যালেঞ্জিং আমি খুব পছন্দ করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো awesome. পরে আমি ওই যে সায়েন্স অ্যান্ড ম্যাথস সায়েন্স অ্যান্ড ম্যাথস নিঙ্গান পলি থেকে পাশ করছি। আমি কি করলাম, কন্টিনিউ ডব্লিউপিএলএন দিতে দিতে একবার দুইবার তিনবার চারবার, চারবারের সময় আমি বলছি যে মানে হইলে হইব, না হইলে নাই, এটাই আমার শেষ। তো হ্যাঁ। পরে আমি একদিন অফ নিলাম, ভালো করে ইচ্ছা মতো ঘুমাইলাম, পড়ালেখা করলাম। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া গোসল টোসল করিয়া আমি তখন আমাদের ডব্লিউপিএলএন সেন্টার ছিল ইয়াতে রেড হিলে, রেডি হল, রেড ওকে হিল, ওকে। রেড হিল এমআরটির কাছে ওখানে। তো পরে ওখানে যাইলাম, বিসমিল্লাহ করে পরীক্ষা টরীক্ষা দিলাম, দেখছি যে 6 উঠছে। মাশাআল্লাহ, জি, তখন তো এত ওয়াও, খুশি হয়েছি আমার কংগ্রাচুলেশন। লাইফে, আমি ইন্টার এসএসসি কোনো পরীক্ষা পাস করে আমি এত খুশি হই নাই, এত খুশি হন নাই? এত খুশি হই নাই। কারণ অনেক স্ট্রাগলিং করছি ও, ডব্লিউপিএলএন 6 এর জন্য। তো আচ্ছা। পরে আমি সাথে সাথে আমি নিঙ্গান পলিতে কল দিছি যে আমার তো এরকম 6 উঠছে। তখন বলে যে ওকে, তাহলে তোমার সার্টিফিকেট নিয়ে তুমি আসো। তখন তখন তো আসার পরে আর কি তারা আমার ভর্তির জন্য অ্যালাউ করছে আচ্ছা নিঙ্গান আচ্ছা পলিতে। আচ্ছা, ওকে। জি, তো তখন ভর্তি হওয়ার এটা পরে কয় সালে? এটা হচ্ছে 2013, 13 সালে। জি, ওকে, 13 দুই সালে হাজার তো। তেরো সালে হ্যাঁ। হুম। তো ভর্তি হওয়ার পরে কারণ নিঙ্গান পলিতে বাংলাদেশি খুব কমই স্টুডেন্ট ওখানে, বিশেষ করে। তৎকালীন সময়ে। জি, হ্যাঁ। তো বাংলাদেশি ছিলাম আমরা দুইজন, দুইজনের মধ্যে একজন হাফওয়ে, দুই সাবজেক্টে এনওয়াই হয়েছে, এনওয়াইসি, হ্যাঁ দুই নট ইয়েট কম্পিটেন্ট। জি, আচ্ছা হওয়ার আচ্ছা, পরে হ্যাঁ মাঝখান থেকে হ্যাঁ গেছে ধরা গা, পড়ছে। জড়িয়ে পড়ছে। তো পরে আমিও আলহামদুলিল্লাহ এখান থেকে কোর্স শেষ করলাম, শেষ করার পরে তারপরে রাইট আপ সবকিছু এমওএমে সাবমিট করলাম, করার পরে ইন্টারভিউর জন্য ডাকছে। আমি প্রথম ইন্টারভিউতে আমি ও, টিকে গেছেন। হ্যাঁ টিকে গেছি, রেজিস্ট্রেশন। তো আসাম আসাম। ইন্টারভিউর সময় আমারে তারা যে সমস্ত প্রশ্নগুলা করছিল, তো প্রথম প্রশ্ন ছিল আপনার 14 14 এলিমেন্ট, 14 14 এলিমেন্ট, এলিমেন্ট, জি 14 আচ্ছা আচ্ছা এলিমেন্ট আচ্ছা, কি কি। ডাব্লিউএইচএস 14 এলিমেন্ট হ্যাঁ, কি কি? সো তো 14 পরে ইন্টারভিউ জি, টিন্টারভিউ দিয়ে আপনি পাশ করছেন। জি হ্যাঁ পাস করছি। পাস করার পরে মাশাআল্লাহ, তো তাহলে তো এটা অনেক খুশির হ্যাঁ, খবর না? জি, হ্যাঁ। তো পাস করার কেমন ফিল করছেন যখন আপনি ইন্টারভিউতে পাশ করছেন? ও ডেফিনেটলি বলার মতো না। হ্যাঁ, আহ, আচ্ছা আচ্ছা, তো কারণ এটা একটা মানুষের একটা টার্গেট থাকে আসলে, অনেক কিছু ইয়ে করে জি, যদি এই সার্টিফিকেটটা হ্যাঁ, লাইসেন্সটা অ্যাচিভ করতে পারে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি। তারপরে আপনি যখন এই যে ইন্টারভিউতে পাশ করলেন, হুম। লাইসেন্স পাইলেন, তারপরে কি হইলো? ও, তো পাস করার পরে তো আমি কাজ করি ইয়াতে, আলেকজান্ড্রা। হুম প্রজেক্টের নাম ছিল প্রিন্সালস ক্রেসেন্ট। হুম টোটাল ছিল ওখানে আট- 8টা ব্লক, হুম। 5টা ছিল 5 স্টোরি বিল্ডিং, আর 3টা ছিল 22 স্টোরি বিল্ডিং, জবা ফুলের বাহ। মতো খুব সুন্দর বিল্ডিং। ও, অসাম। হ্যাঁ, তো ওখানে মাঝামাঝি পর্যায়ে আর কি আমি ওটার সেফটি অফিসার পদে আমাকে নিয়োগ দেয়। নিয়োগ দেয়। মাশাআল্লাহ। তো ওখান থেকে আমার সেফটি অফিসার জার্নি শুরু হয়। সেফটি অফিসার আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করে ওকে, এই এই দেশে? হ্যাঁ, আর প্রজেক্টের মধ্যে যে সমস্ত চাইনিজ ওয়ার্কার গুলো আছে হুম। তাদেরকে মেনটেন করা, তাদেরকে মানে তারা তো সেফটি টোটালি ইয়ে করতে চায় না। কারণ কি উম, ল্যাঙ্গুয়েজ সমস্যা? হ্যাঁ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সমস্যা। আর আরেকটা সমস্যা হলো যে কি তারা মানে, তো চাইনিজ স্পিকিং, তো তারা সরাসরি বসের সাথে তাদের সাথে সম্পর্ক, হ্যাঁ, সো বস যা বলে তাই শুনে, তো তারা আমাদেরকে ওভারটেক করে, বসের সাথে। হ্যাঁ বসের সাথে ইয়ে করে, যার কারণে তারা, তৎকালীন সময়ে। জি, এখনো কিছু এখন তো কিছু চেঞ্জ হয়েছে না চেঞ্জ অনেক। হয়েছে কিছুটা, আচ্ছা আচ্ছা। তারপরও আছে তো কিছুটাই। আসলে সিঙ্গাপুর অনেকে হয়তো যে এই ভিডিও যখন দেখবে তাদের কাছে কোশ্চেন জাগবে আসলে, সেফটি অফিসার কখন লাগে একটা প্রজেক্টে, এটা হুম, কিভাবে তারা বুঝবে আসলে? সেফটি অফিসার আপনার 10 মিলিয়ন উপরে যদি হয় কোনো প্রজেক্ট। প্রজেক্ট কন্ট্রাক্ট, তাহলে সেখানে আপনার ফুল টাইম সেফটি অফিসার থাকতে হবে। আর যদি 10 মিলিয়ন এবং নিচে হয় তাহলে সেখানে পার্ট টাইম অফিসার থাকতে পার্ট হবে। পার্ট টাইম অফিসার বা জি, সেফটি কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর। জি, তো মানে কি কি অবস্থানে আছেন, কি করতেছেন, কি ওকে। এখন কি চাকরি করেন না অন্য কিছু? অবশ্য চাকরি তো অনেক বছর করলাম। তো আমার অবশ্য ছোটকাল থেকে আমার একটা চিন্তা ভাবনা যে আমি নিজের ব্যবসা বাণিজ্য বিজনেস করা। তো
তো এটা অবশ্য আমার অনেক আগের থেকে আমার এটা একটা টার্গেট ছিল। আহ, ওকে, তার ফাঁকে আরেকটু কথা বলে আমার খেয়াল হয়েছে। জি। আমি যখন আমি যখন অ্যাডমিন ছিলাম, তখন আমার প্রজেক্ট ম্যানেজার বলতো যে ওয়ান ডে ইউ বিকাম বস। তখন হুম। আমি হা 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 করে পাগলের মতো আসতাম। তো আমার আচ্ছা আচ্ছা মাঝে মাঝে বলতো, ওয়ান ডে ইউ বিকাম প্রজেক্ট ম্যানেজার, you become safety manager হুম। like Chai, you see Achai, you also can become। তখন আমি খালি বলতে হয় পাগলের কি কয় না কয়, আমার মাথাই ধরতো না যে। কিন্তু হ্যাঁ এখন এনে দিয়ে আমি দেখি যে আসলে যদি কেউ যদি চেষ্টা করে, হ্যাঁ। মানে প্রথম থেকে যদি প্রপার ওয়ে যদি চেষ্টা করে, সে আসলে ডেফিনেটলি সে বস হইতে পারবে, প্রজেক্ট ম্যানেজার হইতে পারবে, সেফটি ম্যানেজার হইতে পারবে। আচ্ছা মানে অসম্ভবের কিছু না, এখন আমি বুঝতেছি। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তাহলে হ্যাঁ, এরপরে এখন আপনি জি। ব্যবসা কি সো করতেছেন? এখন আমি চাকরি আমার এপ্রিলের 30 তারিখ থেকে আমি চাকরি ছাড়া দিছি, ছাড়া দিয়ে এখন নিজের বিজনেস করতেছি, একটা ছোটখাটো একটা কনস্ট্রাকশন ফার্ম। তো এখানে আহ, অনেক ইনভেস্টিং এর ব্যাপার স্যাপারও আছে। আচ্ছা তো আচ্ছা। এখানে আপনার এক কনস্ট্রাকশন ফার্ম, আমি ইদানিং আমার একটা অফিস নিছি উবিতে। তো এখন এগুলা সমস্ত কিছু রেনোভেশনের কাজ চলতেছে। তো সবকিছু শেষ হইলে পরে আমি আমার অফিসে আমি বসবো, এবং সেখান থেকে আমি আমার ব্যবসা বাণিজ্য আমি পরিচালনা করব আর কি। তো কারণ নিজের ন- নিজে এবং ছোট ব্যবসা করলেও নিজেই বস, ছোট আহ, হইলেও নিজে বস, এটা একটা স্বাধীনতা আছে। একটা ফ্রিডম হ্যাঁ, আছে। একটা আচ্ছা ফ্রিডম আচ্ছা আছে, আচ্ছা। স্বাধীনতা আছে। তো এখন আমার আত্মবিশ্বাস আছে, আমি যদি এই ব্যবসার মধ্যে যদি আমি মনোযোগ দিয়ে করি, তাহলে আমি অবশ্যই ডেফিনেটলি সাকসেসফুল হতে পারবো। যদিও ইনশাআল্লাহ গত আমরা দুই আপনার মাস স্বাস্থ্য, আপনার সাকসেসফুল কামনা করতেছি। জি, গত 2 মাসে। গত গত 2 মাস মনে করেন আমি আগে $5,500 আমি স্যালারি পাইতাম। তো গত 2 মাস তো আমার কোনো পার্মানেন্ট ইনকাম নাই। হ্যাঁ। তো তারপরে আমি এটার জন্য আমি কোনো টেনশন করি না, কারণ আমি এখন বিজনেসের প্রতি যেভাবে আমি অগ্রসর হইতেছি, অবশ্যই আমার এটার মধ্যে সাকসেসফুল আসবে, আমি যদি মনোযোগ দিয়ে করি। ইনশাআল্লাহ। এপ্রিলের পর থেকে আমার হাতে কিছু কাজ আছে। তো আমি আমার ব্যবসার মধ্যে এখানে আছে আপনার সেফটি কনসালটেন্সি, আমি একটা কাজ করি। তারপরে আমার রেনোভেশন অ্যান্ড রিইনস্টেটমেন্ট, আমার কিছু অফিসিয়াল ক্লায়েন্ট আছে, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এই ধরনের। আর হচ্ছে আমাদের কিছু ব্লাইন্ড কার্টন বিজনেস। ও, তো কার্টেন বিজনেস, হ্যাঁ, তার মানে যে পর্দা জি। লাগানো। ওকে। তো এগুলা সবকিছু থেকে আলহামদুলিল্লাহ অল্প অল্প কাজ আসতেছে। তো যেমন ভাই আসলে একজন বাংলাদেশি যখন প্রবাসে আসে, আসার পরে তো সে হয়তো বিজনেস করতে পারবে না। যেমন আপনি প্রায় 23-24 বছর পরে এখন আপনি বিজনেস করতেছেন। জি। হ্যাঁ, তো একজন নতুন বাংলাদেশি যখন প্রথম আসবে, তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের প্রাথমিক তাদের যে ইমপ্রুভমেন্ট বা হুম। ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার প্রগ্রেস করার জন্য আপনার এক্সপিরিয়েন্স থেকে কি বলবেন? ওকে, যারা নতুন সিঙ্গাপুরে আসে, যেমন আমাদের সময় তখন এত গাইড দেওয়ার মতো লোক ছিল না। তখন আমরা নিজেরাই স্ট্রাগলিং করে একটু উঠতে পারছি। কিন্তু এখন অনেক আমাদের মতো বাংলাদেশি আছে যারা গাইড দেওয়ার মতো এবিলিটি আছে। তো যারা নতুন এখন সিঙ্গাপুরে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রথমত সিঙ্গাপুরে আপনি যদি খুব সহজে উপরে উঠতে চান, খুব সহজভাবে, এ তো যেই রাস্তাটা সেটা হইলো WPLN। এটার বাহিরে আমি মনে করি না সহজ কোনো উপায় আছে। আপনার WPLN, এটা হলো যে ওয়ার্ক প্লেস লিটারেসি অ্যান্ড নিউমেরিসি হুম টেস্ট। হুম হ্যাঁ, যে এই টেস্টে বিভিন্ন আহ, কারণ বিভিন্ন লেভেলের আপনি অর্জন করতে পারলে আপনি এক একটা কোর্সের জন্য এক একটা ক্যাটাগরিতে আপনি ভর্তি হতে পারবেন, হুম যেখানে আপনার বাংলাদেশি কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হবে না। হুম এখন যারা সিঙ্গাপুরে নতুন আসছে, তা হুম আমি মনে করি এই সারাক্ষণ কি বলে এই যে ফেসবুক ফেসবুক ঠেলতে 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 আপনার টাইম চলে যাবে, আপনার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনি জীবনে কোনো সাইন করতে পারবেন না। হুম ল্যান্সারওয়্যারের ভর্তি হইতে হইলেও আপনার লেভেল 5 বা 6 লাগে। হুম তারপর ইঞ্জিনিয়ারিং আপনার BCA একাডেমিতে এমিনি কোঅর্ডিনেটর কোর্স 6 মান্থ। হুম সো ওটা করলেও আপনার লেভেল 6 লাগে, প্লাস কোম্পানি রেকমেন্ডেশন লেটার লাগে।
তারপরে আপনার আইটি আইটি না, কিন্তু আইটিই হুম টেকনিক্যাল এডুকেশন সিঙ্গাপুরে, যেটা ওখানেও আপনার ভর্তি হইতে হলে, যদি আপনি প্রাইমারি লেভেলে ভর্তি হন, যেটাকে বলে আইএসসি। হুম সো আইএসসি তে ভর্তি হইলে আপনার অবশ্য ডব্লিউপিএলএন রিকোয়ার হয় না। আইএসসির পরে আপনি নাইটেক, নাইটে নাইটেকের পরে হায়ার নাইটেক, তারপর আপনি ডিপ্লোমা। হুম যদি এইভাবে আপনি করতে পারেন, মনে করেন নাইটেক আপনি পাশ করলে ম্যাক্সিমাম জায়গায় সিঙ্গাপুরে আপনি চাকরি পাবেন। হুম হায়ার নাইটেক, স্পেশালি ফ্যাসিলিটি জি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে। ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে। আচ্ছা আর এটা শেষ করার পরে আপনি যখন নাইটেক, হাই নাইটেক ডিপ্লোমা শেষ করবেন সিঙ্গাপুর থেকে, আপনার পিআর এস পাসের তো কোনো কথাই না। এস পাস না, আপনি চোখ মুজে আপনি এস পাস অ্যাপ্লিকেশন করলেই পাবেন। যদি তারপর কোম্পানি পিআর এর যদি জন্য, কোটা থাকে। জি, আর পিআর এর জন্য খুব হাই চান্স হাই যদি আপনি চান্স। আইটি থেকে এইভাবে ইয়ে করে উঠেন। ও সো এই জন্য এই সমস্ত কোর্সগুলা করার জন্য আপনার সব সময় সিলেক্ট করতে হবে সিঙ্গাপুরের লোকাল ইনস্টিটিউট। থেকে প্রাইভেট জি, ইউনিভার্সিটি প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেট শর্টকাটে করতে জি, চায়, তো জি, সেক্ষেত্রে আপনি কি শর্টকাটে করতে বলবেন না না, যে প্রপার ইনস্টিটিউটে? না, প্রপার ইনস্টিটিউশন যেগুলো সিঙ্গাপুর গভর্নমেন্টের অনুমোদিত, লোকাল। হুম এমনি অনুমোদিত তো প্রাইভেট ইনস্টিটিউট সবগুলোই, কিন্তু লোকাল যেগুলা সরকারি, ফুললি সরকারি, এই সমস্ত ইনস্টিটিউট থেকে করবেন। আপনার সার্টিফিকেটেরও ভ্যালু থাকবে, এবং আপনি যে কোনো দেশে যান এই সার্টিফিকেট আপনি কাজে লাগাতে পারবেন। ওকে, ও তো এখন আসেন, ডব্লিউপিএলএন করার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। আর প্রথমে আমার পরামর্শ হলো যে প্রথম চান্সে যে আপনি নিউমেরিসি, লিটারেসি, স্পিকিং, রাইটিং সবগুলা প্রথম আপনি এক ধাপ দিয়ে ফেলবেন। দিয়ে ফেললে আপনি বুঝবেন যে আপনি কোন স্তরে আছেন, কোন লেভেলে আপনার ইংলিশটা, স্পিকিংটা, আপনার রাইটিংটা, আপনার ম্যাথসটা কোন লেভেলে আছে, কোন স্তরে আছে। সো সেখান থেকে আপনি মুভ অন, মানে উপরের দিকে উঠতে পারবেন, তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন। ওকে, যদি আপনি ইন্টারমিডিয়েট পজিশনে থাকেন, তাহলে ইন্টারমিডিয়েট থেকে উপরের দিকে উঠার জন্য আপনার কোন কি কি ধরনের কোশ্চেন বা কি ধরনের আনসার, কি ধরনের পড়ালেখা করতে হবে আপনি বুঝবেন। সো এই জন্য প্রথম ধাপে আপনি যে 5টা সাবজেক্ট একবারে দিয়ে দিবেন। একবারে দিতে আপনার ফি মনে হয় $150, 39 পার সাবজেক্ট এরকম, আমার সঠিক খেয়াল নাই। তো 5টা সাবজেক্টে 150 বা 200 এর বেশি লাগবে না। হুম সো দিয়ে ফেললে এরপরে কন্টিনিউ আপনি দিতে দিতে আপনার আপনার লেভেল উঠাইতে হবে। আপনি যেই কোর্সে ভর্তি হইতে চান, ওই যে একটু আগে আমি বললাম এমিনি কোঅর্ডিনেটর বা ল্যান্ড সার্ভেয়ার বা ইসিও বা সেফটি অফিসার, ওই লেভেল ওখানে কি দরকার রিকোয়ারমেন্ট, ওটা দেখে আপনি এটা করতে হবে কন্টিনিউয়াস। তো এটার জন্য বাসায় এনিহাও কোনো সময় বন্ধু বান্ধবের সাথে তো ডেফিনেটলি আপনি সময় দিবেন, এনজয় করবেন, কিন্তু তার পাশাপাশি আপনার এই যে মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে কম ঢুকে আপনার ডব্লিউপিএলএন এর জন্য প্র্যাকটিস করতে হবে। স্পিকিং, রিডিং, রাইটিং বাসায় বেশি বেশি লিখবেন। অফিস থেকে রিসাইকেল পেপার আইনা বাসায় বই খুলা বেশি বেশি লিখবেন, প্র্যাকটিস করবেন। দেখবেন আপনি আহ, আপনার যে টার্গেট লেভেল 6 বা লেভেল 8, কারণ লেভেল 7 হইলে আপনি ম্যাক্সিমাম কোর্সে, আপনি ম্যাক্সিমাম কোর্স বা পজিশন আপনার জন্য খোলা। ডব্লিউপিএলএন যদি 7 উঠাইতে পারেন হুম। সিঙ্গাপুরে ম্যাক্সিমাম। আচ্ছা, তার তার মানে আমরা বুঝতেছি ডাব্লিউপিএলএন হলো একটা দরজা, যেই জি, দরজা দিয়ে আপনি বিভিন্ন ক্যাটাগরির যে কোর্স আছে, সিঙ্গাপুরে যে পজিশন আছে, ওই জি, পজিশনগুলির দিকে ধাবিত হতে পারবেন। হুম, যেমন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আর্কিটেকচারাল জি, ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার, অথবা বিভিন্ন হ্যাঁ, সুপারভাইজারিং কোর্সের দিকে জি, আপনি ধাবিত হতে পারবেন এই ডাব্লিউপিএলএন এর মাধ্যমে। জি, এটাই তো বোঝাইতে হ্যাঁ, এটি চাচ্ছেন? এটি এখন আচ্ছা, সিঙ্গাপুর, তার মানে হচ্ছে এখন যারা বাংলাদেশ থেকে হায়ার সেকেন্ডারি আছে অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, হুম, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওকে, ওকে, এখন আমি যেটুক জানি, গত 1 মাস আগে আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে তার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, মানে কলেজের সার্টিফিকেট দিয়ে সে সিঙ্গাপুর পলিটেকনিকে ভর্তি হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, ডিপ্লোমা, পার্ট টাইম ডিপ্লোমা। তো তার মানে এখন সিঙ্গাপুর সরকার আমাদের বাংলাদেশে এই সার্টিফিকেটগুলা অ্যালাউ করে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে। করে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়। তো তারা আইসা সরাসরি ইয়া করতে পারে, ডব্লিউ সরি সিঙ্গাপুর পলি, বার্মিংহাম পলি বা বিসি একাডেমিতে সরাসরি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে পারে। অ্যাপ্লিকেশন ফর ইন্টারেস্ট
এইগুলা ইমেল করলে তখন তারা আপনাকে রিপ্লাই দিবে। এটা তো যারা মনে করেন যে প্রফেশনাল লেভেলে যাইতে চায় তাদের জন্য। হ্যাঁ। আমাদের অনেক ভাইয়েরা আছে আসলে ওনারা ইংলিশে অনেক দুর্বল, হ্যাঁ, ওকে। যারা মনে করেন এখন সাধারণ শ্রমিক হিসাবে আছে, হুম। তো তাদের জন্য কি বলবেন, তাদের ওকে। কি স্কিলটা ইম্পর্টেন্ট, যে বা কাজের দক্ষতাটা ইম্পর্টেন্ট কিনা, কেমন? ওকে। ওকে, তাদের স্কিল তো ডেফিনেটলি থাকতে হবে। মেইন স্কিল যেটা ওটাতে আছে। হুম। ওকে, কাজের দক্ষতাও দরকার আছে। কাজের কারণ দক্ষতাও থাকতে হবে, কারণ মনে করেন যেমন যে ইলেকট্রিক্যালের লাইনে কাজ করে, সে অবশ্যই মনোযোগ সহকারে ইলেকট্রিক্যালের সমস্ত কিছু শিখতে হবে। হুম, ইলেকট্রিক্যালের কাজ ধাপ বাই ধাপ শেখার পরে তখন সে ড্রয়িংগুলা বুঝবে। ড্রয়িং যখন একটা লোক যখন কাজও বুঝবে প্লাস ড্রয়িংও বুঝবে, তখন তাকে কোম্পানি কি করবে, তাকে প্রমোশন দিয়ে তাকে অটোমেটিক সুপারভাইজার পদোন্নতি করবে। এই ক্ষেত্রে আরো হইতে পারে যেমন যারা টাইলস এর কাজ করে, তারা যদি টাইলস এর কাজ এ টু জেড জানে হুম। তাহলে আছে। জি। পেন্টিং যারা জানে, যা ভালো পেন্টিং জানলে, জি। গ্লাসের কাজ যারা জানে, ফাসাদের, এই যে এখানে হ্যাঁ। অনেক ফাসাদের কাজ হচ্ছে। তার মানে এই যে কোনো একটা ডিসিপ্লিনে জি। করতে হবে, হ্যাঁ, তাদেরকে ভালো করার ভালো চেষ্টা করার করতে হবে। চেষ্টা করতে হবে। যাদের একাডেমিক যোগ্যতা ভালো না, তারা হয়তো প্র্যাকটিক্যাল লাইনে যাইতে হ্যাঁ, পারে নাকি, জি, কাজের দিকে। প্র্যাকটিক্যাল লাইনে আরো কিছু কাজ আছে, শুধু টাইলস ইলেকট্রিক্যাল না। যেমন মেশিনারি অপারেটর, হুম, 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 মোটামুটি ভালো স্যালারি। আমরা জি, একজন ইঞ্জিনিয়ার, ইভেন প্রজেক্ট ম্যানেজারের তো ভালো স্যালারি হ্যাঁ। পাওয়া যায়, আমার পরিচিত অনেক আছে। ওকে, যেমন মেশিনারি বলতে? মেশিনারি বলতে এক্সাম্পল, বোরিং পাইলিং অপারেটর, হুম, ক্রেন অপারেটর, এগুলাও এখন মোটামুটি ভালো চাহিদা আছে বাংলাদেশিদের জন্য। হুম, তো যারা মনে করেন কলমের শক্তি কম, সাইন হুম, করতে আঙ্গুল বাড়ায়, মানে ভয় পায় যে হুম, সাইন করতে পারবো না, না পারবো, মানে পড়ালেখার জোর কম, সিঙ্গাপুরে আসছে, পরীক্ষা দিয়ে পাস করে আসছে, তো এখন তাদের জন্য হলো যে আপনার এই টেকনিক্যাল, মানে মেশিন অপারেটর, যেমন হুম, বোরিং ফাইলিং, এক্সকেভেটর অপারেটর, স্ক্যাভেটর অপারেটর, বোরিং ফাইলিং অপারেটর, ফকলিফট অপারেটর। ফকলিফ অপারেটর, তার হ্যাঁ, ক্রেন অপারেটর, হুম, তারপরে আপনার এই যে মাইক্রো ফাইলিং, তারপর আরো কিছু এলটিএ প্রজেক্টে বড় বড় সয়েল টেস্ট। সয়েল টেস্ট, হ্যাঁ, ল্যান্ড সার্ভেয়ারও কিন্তু বেশি ইয়া লাগে না পড়ালেখা। তো এইগুলা করতে পারে, এগুলার জন্য মোটামুটি এই লাইনে অগ্রসর হইতে পারে আর কি, যাদের ইংলিশের দক্ষতা কম, ভালো স্যালারি। ও, আচ্ছা আচ্ছা। তো আপনি এখন পর্যন্ত 24 বছর আপনি সিঙ্গাপুরে আছেন, তো সিঙ্গাপুরে আসার পরে আপনি যে অবস্থানে দেখছেন আর বর্তমানের যে অবস্থা, হুম। তো এর থেকে আপনি যদি তিনটা অ্যাডভাইস করেন আমাদের প্রবাসী ভাইদেরকে তাদের কেরিয়ার প্রগ্রেসের জন্য, কোন তিনটা অ্যাডভাইস আপনি তাদেরকে করবেন? ওকে। ওকে, নাম্বার ওয়ান, সোশ্যাল মিডিয়াতে সময় কম ব্যবহার করতে হবে। হুম, নাম্বার টু, ডব্লিউপিএলএন ইংলিশের জন্য, আহ, ইংলিশের জন্য ইংলিশটা প্র্যাকটিস ডেভেলপ করতে করতে হবে, হবে, ওকে। ডেভেলপমেন্ট করতে হবে। আর হলো যে আহ, মনোযোগ সহকারে যে যেই কাজ করে সেই কাজের উপরে মনোযোগ সহকারে কাজ করতে হবে, যাতে সেই কাজটা আয়ত্তে নিতে পারে। কারণ এখানে যারা মেইন কোণে, বিশেষ করে মেইন কোণে চাকরি করে, আপনি যদি বলেন যে ভাই এই কাজ আপনি কোন কোম্পানিতে, আমি ওই কোম্পানিতে বড় একটা মেইন কোণে, কি কাজ পারেন, সব কাজ পারি একবারে, সব কাজ পারে, মানে ওই যে খালি দেখছে যে এইভাবে এইভাবে, কিন্তু নিজে তো প্র্যাকটিক্যাল করে না। হুম, হুম, তো দেখা যায় যে ওই লোকের যদি আপনি একদিন কাজ দেন যে বলে এটা করো তো, গ্লাসটা ইয়ে করো তো, বলে না ভাই এটা তো আমি পুরা পারি না। আচ্ছা, হুম, তাহলে ওই যে ওই জায়গায় একটু এটা কারেন্টটা একটু, সুইচটা একটু রিপেয়ার করে দাও তো, আর ভাই এটা তো আমি পারি না। হুম। কিন্তু একটু আগে কি বলছে, সব কাজ পারে, সব বুঝে। সো এই জন্য সব, সব কাজ পারলে হবে না, হ্যাঁ, স্পেশালাইজড হইতে হবে। স্পেশালাইজ হতে হবে, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালাইজ যে কোনো কাজের উপরে দক্ষতা হইতে হবে। আচ্ছা সো আচ্ছা আচ্ছা, ভেরি গুড। জামান ভাই, আসলে আপনার এই স্টোরি থেকে অনেকেই অনেক ইন্সপায়ার্ড হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার নতুন ব্যবসায়ের জন্য আমরা সফলতা কামনা করছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে।